বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ এই যে অনলাইন ক্লাস সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের 24-19-13 কোর্সটির বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই কোর্সের সাংবিধানিক অনুবিধি 3 নম্বর চ্যাপ্টার নিয়ে 3 নম্বর লেকচার নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী অধ্যাপক, বিজ্ঞান বিভাগ, কামিল কলেজ, রামপুর। দ্বিতীয় অধ্যায়ে যে জিনিসটি রয়েছে সাংবিধানিক অনুবিধি। আমরা একটু দেখব সাংবিধানিক অনুবিধি কি, তার আগে একটু আমরা আলোচনা করে নিই আসলে সংবিধান কি। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তোমরা নিশ্চয়ই জানো, দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, এটি হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন। সংবিধানকে বলা রাষ্ট্রের দর্পণ স্বরূপ। রাষ্ট্রের জনগণের জীবনধারা, আচার আচরণ, সার্বিক বিষয়াদি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে সংবিধান থেকে। কোন রাষ্ট্র জাতীয় চরিত্র সম্পর্কে জানতে গেলে অবশ্যই সংবিধান প্রাধান্য। আমরা এটাও বলতে পারি এবং আমরা জানি যে সংবিধানটা কোনো রাষ্ট্র চলতে পারে না। প্রত্যেকটি রাষ্ট্র, প্রত্যেকটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধান থেকে সেটা লিখিত হোক কিংবা অলিখিত হোক, এবং সংবিধানের মধ্যেই একটি রাষ্ট্রের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, কিভাবে পরিচালিত হবে, সব স্পষ্ট করে দেওয়া রয়েছে। এবং আইন বিভাগ পরিচালনা করার জন্য সংবিধানের মধ্যে কিছু কিছু বিধি নিষেধ লিপিবদ্ধ করা থাকে। এই বিধি নিষেধগুলি হচ্ছে সাংবিধানিক অনুবিধি, এবং এই সাংবিধানিক অনুবিধিগুলি দিয়ে আইনসভা পরিচালিত হয়। বাংলাদেশের সংবিধান রয়েছে, যেটি 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্মলাভ করার পরে 1972 সালের 16 ডিসেম্বর আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধান পাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দেশটি জন্মলাভ করে 1972 সালের 16 ডিসেম্বর থেকে তার সংবিধান কার্যকরী হয়। এই সংবিধানে জাতীয় সংসদ পরিচালনার কিছু বিধিবিধান রয়েছে, এবং এই বিধিবিধানগুলির বাইরে গিয়ে জাতীয় সংসদ কোনো কার্যক্রম করতে পারবে না। বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগে প্রথম পরিচ্ছেদে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই বিধিমালাগুলিকে আমরা কি বলছি, সাংবিধানিক অনুবিধি বলছি। একটু আমরা দেখে নিই সাংবিধানিক অনুবিধির সংজ্ঞাটা কেমন হবে, বা সাংবিধানিক অনুবিধি কাকে বলবো। এই বক্তব্যটির মধ্যে এর উত্তর রয়েছে। সাংবিধানিক অনুবিধি আসলে সংবিধানে উল্লেখিত অনুবিধিগুলি সাংবিধানিক অনুবিধি, এবং যে সংস্থার জন্য এই অনুবিধিটি দেয়া হবে সেই সংস্থাকে অবশ্যই সেটি যথাযথভাবে পালন করতে হবে। সাংবিধানিক অনুবিধি হলো সাংবিধানিক নিয়ম অনুযায়ী আইনের প্রতিপালন করা। এখন বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক অনুবিধিগুলি আমরা আজকে আলোচনা করব, এবং একটু আমরা দেখে নিই সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন, তাই সকল বিষয় সম্পর্কে সংবিধানে সুস্পষ্ট বিধান থাকবে। এই সংবিধানে রাষ্ট্র জীবনের সকল বিষয় স্পষ্টভাবে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সংক্রান্ত অনুবিধিগুলি সংবিধানের পঞ্চম ভাগে প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের 65 নম্বর থেকে শুরু করে 93 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত 29টি অনুচ্ছেদ জুড়ে এই অনুবিধিগুলি রয়েছে। এই অনুবিধিগুলির বাইরে জাতীয় সংসদ কোনোভাবেই যেতে পারবে না, অর্থাৎ আইন বিভাগ যেতে পারবে না। পঞ্চম ভাগে কি বলা হয়েছে? পঞ্চম ভাগে বলা হয়েছে যে সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের জন্য একটি সংসদ, একটি আইন বিভাগ থাকবে, যে আইন বিভাগের নাম হবে জাতীয় সংসদ। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জাতীয় সংসদ নামে বাংলাদেশের সংসদ থাকবে, এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের সমস্ত ক্ষমতা থাকবে সংসদের উপর, অর্থাৎ যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা প্রজাতন্ত্রের সমস্ত আইন প্রণয়ন ক্ষমতা ভোগ করবে। কিন্তু এখানে শর্ত দেওয়া রয়েছে। কেমন শর্ত দেওয়া রয়েছে? সংসদের আইন দ্বারা যদি কোনো ব্যক্তিকে, কোনো কর্তৃপক্ষকে কোনো আদেশ দেওয়া হয়, কোনো বিধি, বিধান, আইন বা আইনগত কার্যকারিতা সম্পন্ন অন্য যে কোনো চুক্তি করা হয়, তাহলে কি হবে? সেই চুক্তিগুলি এই দফার কোন সংসদ কোনো কিছুই সংসদকে নিবৃত্ত করবে না। এই যে এই আইন দ্বারা যেটি করা হবে সেটিকে ভায়োলেট করার সুযোগ সংসদের থাকবে। তার মানে কি, সংসদ নিয়ম নীতির মাধ্যমে এই আদেশগুলি চূড়ান্ত করবে। বলা হচ্ছে যে একক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচন।
সমস্ত বাংলাদেশকে 300টি নির্বাচনী এলাকায় ভাগ করে 300টি নির্বাচনী এলাকা থেকে 300 জন মেম্বার অফ পার্লামেন্ট জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং সেই 300 জন জাতীয় সংসদ সদস্য বাংলাদেশের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। 2011 সালে যে পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের, সেখানে 300 জন নির্বাচিত প্রতিনিধির সাথে আর 50 জন মহিলা প্রতিনিধি, মহিলা সংসদ সংরক্ষিত আসনে, 50 সংসদ সংরক্ষিত আসনে 50 জন মহিলা নারী সদস্য নির্বাচনের কথা বলা হয়, যেটি প্রথমে ছিল 15, তারপরে 30, তারপরে 45, এখন 50। এবং বলা হচ্ছে যে জাতীয় সংসদের যে সংসদ ভবনটি রাজধানী ঢাকায় রাজধানীতে অবস্থিত থাকবে, যেহেতু বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানীতে ঢাকা, এই জাতীয় সংসদটিও ঢাকায় অবস্থিত। আমরা একটু দেখি সংসদ সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা, এর সংবিধানের অনুচ্ছেদ 66-তে বলা হয়েছে। যোগ্যতা খুবই সুন্দর। জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য খুব বেশি যোগ্যতা প্রয়োজন, অযোগ্যতা অনেক। যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের ভোটার হতে হবে, তার বয়স অবশ্যই 25 বছরের উপরে হতে হবে। কিন্তু অযোগ্য হওয়ার অনেকগুলি ক্রাইটেরিয়া রয়েছে। আমরা বলছি যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হন, যদি তার বয়স 25 বছর না হয়, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। যদি কোনো আদালত কর্তৃক তিনি অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত হন, যদি কোনো আদালত থেকে তিনি দেউলিয়া ঘোষিত হন এবং দায় হতে তিনি মুক্তি না হন, দায় হতে তিনি মুক্তি না লাভ করেন, যদি কোনো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করেন, তাহলে কি, তাহলে তিনি জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন। যদি কোনো নাগরিক কোন নৈতিক সংঘর্ষজনিত অপরাধে, ফৌজদারি অপরাধে কোথাও 2 বছরের সাজা ভোগ করেন এবং তার 2 বছরের সাজা ভোগ করার মেয়াদ শেষ হওয়ার পর 5 বছর অতিবাহিত না হয়, তাহলে তিনি জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। স্পষ্ট করে দেওয়া। 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। সেই সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, যারা কোনো বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধী সাব্যস্ত হয়েছে, দণ্ডপ্রাপ্ত হয়েছে, এই ধরনের কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলেও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এছাড়াও বাংলাদেশের প্রচলিত আইনে যদি কোনো ব্যক্তি অযোগ্য ঘোষিত হন, এছাড়াও আমাদের সংসদে যারা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এই যারা এই সমস্ত পদে রয়েছেন, এই সমস্ত পদে থাকার কারণে তারা জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনে অযোগ্য কোনোভাবে হতেন না, কারণ এটি রাষ্ট্রে কোনো লাভজনক পদে তারা। এবার আমরা দেখে নিই সংসদ সদস্যের আসন যারা নির্বাচিত হলেন, এই নির্বাচিত সংসদ সদস্যদের আসন কিভাবে শুনবেন। আমরা খুব সহজ ভাষায় দুটি কথা বলতে পারি, এটা যে সংসদ ভেঙে গেলে আর কোনো সংসদ সদস্য থাকবে না। প্রথম কথা, এখন সাধারণ নির্বাচনের পরে যারা নির্বাচনে জয়লাভ করলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য, যাদের আমরা সাংসদ বলছি, মেম্বার অফ পার্লামেন্ট বলছি, তাদের প্রথম কাজটি কি, সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে 90 দিনের মধ্যে কি করতে হবে, তাকে শপথ গ্রহণ করতে হবে। এখন শপথ গ্রহণ করতে গিয়ে যদি কোনো সংসদ সদস্য 90 দিনের মধ্যে এই শপথ গ্রহণ করতে না পারেন, শপথে স্বাক্ষর দিতে না পারেন, তাহলে কি হবে, তাহলে তার আসনটি শূন্য ঘোষিত হবে। তবে শর্ত, যদি মাননীয় স্পিকার মনে করেন যিনি শপথ নিতে পারলেন না 90 দিনের মধ্যে, তার যৌক্তিক কারণ আছে, তাহলে তিনি কি করতে পারেন, তার এই 90 দিনের মেয়াদ বাড়াতে পারেন।
এক্ষেত্রে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। যদি কোনো সংসদের কোনো বৈঠকে অনুমতি না নিয়ে একাধারে 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকেন, তাহলে তার কি হবে? সংসদ সদস্য পদটি শূন্য বলে ঘোষিত হবে। আর প্রথমে আমরা যে কথা বললাম, যদি সংসদ ভেঙে যায় তাহলে আর অন্য কোনো শর্তই লাগছে না। এছাড়াও আমরা একটু আগে যেটা বললাম যে সংসদ সদস্য পদের যোগ্যতা এবং অযোগ্যতায় যে কথাগুলি বলা রয়েছে, নির্বাচিত হওয়ার পরেও যদি কারো বিরুদ্ধে ওই যুক্তিগুলি কার্যকরী হয়, কারো বিরুদ্ধে যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তার আসন শূন্য হয়ে যাবে। এছাড়া কোন সংসদ সদস্য যদি মনে করে আমি আর সংসদ সদস্য থাকবো না, নিজে স্বেচ্ছায় যদি সংসদ সদস্য পদ থেকে কেউ পদত্যাগ করতে চায় এবং তিনি যদি স্বাক্ষরযুক্ত কোনো পদত্যাগপত্র মাননীয় স্পিকারের কাছে জমা দেন এবং সেটি যদি গৃহীত হয়, তাহলে তার সংসদ সদস্য আসনটি শূন্য হয়ে যাবে। এখন আমরা সাংবিধানিক অনুবিধির পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের এই তৃতীয় লেকচারের হেডিংটি ছিল সাংবিধানিক অনুবিধি। সাংবিধানিক অনুবিধি নিয়ে আমরা কয়েকটি কথা বলে নিই। যেমন একটি হচ্ছে সংসদ সদস্যদের পারিশ্রমিক। আমরা জানি যে আমাদের সংসদের 350 জন মাননীয় সদস্য রয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক একটি নির্দিষ্ট হারে বা নির্ধারিত হারে একটা ভাতা পান। সেই ভাতাটিকে আমরা বলছি পারিশ্রমিক। সংবিধানের 68 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সম্মানের পারিশ্রমিকতা পেয়ে থাকে দ্বৈত সদস্য বলে। সংসদ সদস্যদের আসন শূন্য হওয়ার যে কারণগুলো রয়েছে তার মধ্যে এটিও একই ব্যক্তি যদি একাধিক আসন থেকে নির্বাচিত হন, জাতীয় সংসদ নির্বাচনে, সাধারণ নির্বাচনে একজন ব্যক্তি যদি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তখন তাকে আমরা কি বলবো? সাংবিধানিক পরিভাষায় আমরা বলবো তাকে দ্বৈত সদস্য। সংবিধানের 71 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো ব্যক্তি জাতীয় সংসদে দ্বৈত সদস্য হতে পারবে না। এই জন্যে দ্বৈত সদস্য নির্বাচিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশনে, সাধারণ নির্বাচনের পরে সংসদের প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে ওই ব্যক্তিকে, ওই সংসদ সদস্যকে যে কোনো একটি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব রেখে অন্য আসনগুলি ছেড়ে দিতে হবে। তাই ঘোষণা করতে হবে যে আমি অমুক আসনের প্রতিনিধিত্ব করব, তাহলে অন্য আসনগুলি শূন্য হবে। এবং 30 দিনের মধ্যে যদি নেগেটিভ না করে, তিনি ঘোষণা না দেন, তাহলে তার সব আসনগুলি শূন্য হয়ে যাবে। এরপর আসি কোরাম। এটি একটি ল্যাটিন শব্দ। কোরাম শব্দটি খুব সহজ বাংলা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, যে সংখ্যা না থাকলে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে। কোনো মিটিংয়ে যতজন সদস্য ছাড়া কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না, ততজন সদস্যের সংখ্যাকে আমরা কোরাম বলছি। এটি বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সভাতে, বিভিন্ন সমিতিতে, বিভিন্ন নির্বাচনী বোর্ডে, বিভিন্ন সাক্ষাৎকার বোর্ডে কোন একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কজন সদস্যের প্রয়োজন, তাদের যদি কম উপস্থিত থাকে, তাকে আমরা বলবো কোরাম সংখ্যা। যে কজন থাকলে সিদ্ধান্ত নেওয়া যাবে সেটা হচ্ছে কোরাম। সংবিধানের 75 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদের বৈঠক চলাকালীন উপস্থিত সদস্য সংখ্যা যদি 60-এর কম হয় এবং সেটি বিষয়ে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয় যে 60 জন সদস্য এখানে উপস্থিত নেই, তাহলে যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি ইচ্ছা করলে সংসদ করতে পারেন বা মুলতবি করতে পারেন। অর্থাৎ বাংলাদেশ সংসদের পরামর্শ 60। এরপরে আসে আমরা ন্যায়পাল। ন্যায়পাল একটি সুইডিশ শব্দ, অর্থ হলো প্রতিনিধি। প্রতিনিধি কেমন প্রতিনিধি? যিনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে সাধারণ মানুষের অন্যের কথা বলবেন, সাধারণ মানুষের জন্য কাজ করবেন, যিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবেন। রাষ্ট্রের কোথায় কোথায় কোন সমস্যা হচ্ছে যেটি তিনি পর্যালোচনা করবেন। সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ৭৭ নম্বর অনুচ্ছেদে এরকম একটি পদকে ন্যায়পাল নামে অভিহিত করা হয়েছে। অর্থবিদ। আমরা খুব সাধারণভাবে মনে করি যে অর্থ সংক্রান্ত যে সমস্ত বিল রয়েছে সেগুলি সবগুলি অর্থবিদ। সংসদের কার্যকরী বিধি ২৭ এক ধারে স্পষ্ট করে অর্থবিদের সংজ্ঞা দেওয়া রয়েছে এবং সেখানে বলা হয়েছে সাধারণত
প্রত্যেক অর্থ বছরের পরবর্তী বছরের জন্য সরকারের যে আর্থিক প্রস্তাব সেই প্রস্তাবটি কার্যকরী করার উদ্দেশ্যে যে বিল উত্থাপন করা হয় এবং তার সঙ্গে যে কোনো সময় যে সম্পূরক প্রস্তাবগুলি চাষে যোগ দেওয়া হয়, এই প্রস্তাবগুলি হচ্ছে অর্থ বিল। আসলে বাজেট যেটা আমরা বসি যে সারা বছরের সরকারের সারা বছরের অনুমিত আয় এবং সম্ভব ব্যয়ের যে হিসাব নিকাশ, সেটি হচ্ছে বাজেট এবং সেটি হচ্ছে আসলে অর্থ বিল। এরপর আমরা একটু দেখে নিই ফ্লোর ক্রসিং। এটি খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশে সংবিধানে এটি গুরুত্বপূর্ণ ফ্লোর ক্রসিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের যে সাধারণ নির্বাচনগুলি হয়, এই নির্বাচনগুলিতে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা বিভিন্ন দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থীও রয়েছে যিনি কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করেন না। কিন্তু সাধারণত দেখা যায় যে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন তারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেন। ফ্লোর ক্রসিং হচ্ছে দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া। কোন সদস্য যদি যে দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে জাতীয় সংসদ সদস্য হয়েছে, সংসদের কোন প্রোগ্রামে, সংসদের কোন কার্যক্রমে সেই দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে আমরা বলবো ফ্লোর ক্রসিং। অথবা সেই দল থেকে যদি পদত্যাগ করেন তাহলে সেটাকে আমরা ফ্লোর ক্রসিং বলবো। এবং সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ফ্লোর ক্রসিং করা যাবে। এবং বলা হয়েছে যে এই বিধান অনুযায়ী কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দলের পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন তাহলে সেটি ফ্লোর ক্রসিং হবে এবং সেটি সাংবিধানিক আইনে সাংবিধানিক অনুবিধি দ্বারা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আসি আমরা কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট। এই শব্দটির মধ্যে উত্তর রয়েছে। নির্ণায়ক ভোট অর্থাৎ নির্ণয় করা ভোট। যদি কোথাও কোনো ভোটে বিপক্ষ সমান হয়ে যায়, কোন একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য দুপক্ষে ভোটাভুটিতে সমান ভোট পড়ে, তখন কি হয়? তখন যিনি ভোট দিবেন, যে ভোটটি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেটি হচ্ছে নির্ণায়ক ভোট। বলা যায় সংসদের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, তিনি সংসদ সভাপতিত্ব করেন। তিনি সাধারণত কোনো প্রস্তাবের পক্ষে অথবা বিপক্ষে ভোট দেন না। কোন নির্দিষ্ট বিষয়ে ভোট গ্রহণের শেষে তিনি রায় প্রদান করেন, এই নিয়ম। সংসদ সদস্য ভোটাভুটি করবেন, তিনি রায় দিবেন। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে কোনো একটি বিষয়ে উভয় পক্ষের সংসদের ভোটাভুটিতে তাকে ভোট প্রদান করতে হচ্ছে, অর্থাৎ দুই পক্ষই সমান ভোট পেয়েছে, সেক্ষেত্রে তিনি যে ভোটটি দিবেন এই ভোটটির নামটি নির্ণায়ক ভোট। সংবিধানের 75 অনুচ্ছেদে এই বিধান রাখা হয়েছে, সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি কোথাও ভোটদান করবে না। তার মানে সমসংখ্যক ভোট হলে সভাপতি ভোট প্রদান করবে। ক্লিয়ার? এবং সভাপতি যে ভোটটি দিবেন এই ভোটটি হচ্ছে আসলে নির্ণায়ক ভোট। এরপরে আমরা আসি অধ্যাদেশ। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অধ্যাদেশ প্রণয়ন করার ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতি। যদি মহামান্য রাষ্ট্রপতি মনে করেন যে দেশের জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এবং তিনি যদি দেখেন যে সংসদ অধিবেশনে নেই অথবা সংসদ ভেঙে গেছে, নতুন নির্বাচন হওয়ার অপেক্ষা রয়েছে, এইরকম কোন পরিস্থিতি যদি মনে হয় যে এখনই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, যে অধ্যাদেশটি আইনের মধ্যে কার্যকরী হবে। এই ক্ষমতা জাতীয় সংসদের সাংবিধানিক অনুমতির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি দেওয়া রয়েছে, সংবিধানে স্পষ্ট করা হয়। রাষ্ট্রপতি কর্তৃক এমন যে আইন প্রণয়ন, এই আইনটি হচ্ছে অধ্যাদেশ। তার মানে যখন সংসদ অধিবেশন থাকবে না, সংসদ যদি ভেঙে যায়, যদি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, যে সিদ্ধান্ত না নিলে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, বিরাট কোনো ক্ষতি হয়ে যেতে পারে, রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে, বিঘ্নিত হতে পারে, জনগুরুত্ব জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন কোনো বিষয় যদি মহামান্য রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন, সেটি হচ্ছে অধ্যাদেশ। এটা আইনের মধ্যেই কার্যকরী। এরপরে আমরা আসি কার্যপ্রণালী বিধি। আমরা আগে বলছি জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি দ্বারা পরিচালিত হবে এবং যে নীতিমালার আলোকে জাতীয় সংসদ পরিচালিত হয় কার্যপ্রণালী বিধি। বাংলাদেশ সংবিধানের 55 অনুচ্ছেদে ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টনের যে বিধি প্রণয়ন করে তাকে রুল অফ বিজনেস বা কার্যপ্রণালী বিধি বলে অভিহিত করা হয়। একথা বলা যায় যে বিধিমালা দ্বারা জাতীয় সংসদের কার্যক্রম পরিচালিত হয় তাকে সংসদের কার্যপ্রণালী বিধি বা রুলস অফ
প্রসিডিউর বা অফ দ্য পার্লামেন্ট বলে। অন্যভাবে বলা যায় সংসদীয় কার্য বিধিমালা হচ্ছে সেই বিধিবিধানের সমষ্টি যার দ্বারা সংসদীয় কার্যাবলী, এর গঠন প্রত্যেকটি উপাদান প্রতিষ্ঠিত। তার মানে কার্যপ্রণালী বিধির বাইরে জাতীয় সংসদের যাওয়ার কোনো সুযোগ নেই। সংসদের যাবতীয় কার্যক্রম কার্যপ্রণালী বিধি দ্বারা মহামান্য রাষ্ট্রপতি এই কার্যাবলী বন্ধন করে দেবেন। আমাদের 1971 সালে 6 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো, 1972 সালে 16 ডিসেম্বর আমরা সংবিধান পেলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তৎকালীন যে গণপরিষদ ছিল, এই গণপরিষদের প্রথম জাতীয় সংসদ যখন তৎকালীন যে গণপরিষদ ছিল, এই গণপরিষদের পরবর্তীতে 73 সালে যে স্বাধীন মানুষের নির্বাচন হয়, নির্বাচনে যে প্রথম জাতীয় সংসদ গঠন করা হয়, সেই প্রথম জাতীয় সংসদে 22শে জুলাই 1974 সালে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সংসদে গৃহীত হয় এবং 23শে জুলাই 1974 সাল থেকে তা বাংলাদেশ গেজেটে অতিরিক্ত সংখ্যা প্রকাশ করা হয়। তার মানে এটি 1974 সালের 23শে জুলাই থেকে কার্যকর, 22শে জুলাই অথবা 23শে জুলাই থেকে কার্যকর। কার্যপ্রণালী বিধিতে 29টি অধ্যায় রয়েছে এবং 318টি বিধি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বলে আমরা শেষ করব। জাতীয় সংসদ, যেটি আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, জাতীয় সংসদের পরিচালনা পদ্ধতিটি কেমন আমরা একে বলছি। জাতীয় সংসদের যে সচিবালয়, সচিব থাকবেন, তিনি কি করবেন? সংসদ পরিচালনার জন্য তারিখ, সময় বা স্থান বর্ণনা করব গেজেট। এবং এই যে তারিখ, সময় বা স্থান যে বর্ণনার যে বিবরণ, এই বিবরণটি তিনি কি করবেন? তিনি প্রত্যেক সদস্যের কাছে পৌঁছাবেন। এটা তার দায়িত্ব। তবে সংসদ বসবে, কখন বসবে, এটি তার দায়িত্ব সদস্যদের অবহিত করা। তিনি আহ্বান পত্র দিবেন। যদি স্বল্পকালীন নোটিশ হয়, তাহলে তিনি অবশ্যই পৃথকভাবে যদি আহ্বান পত্র পৌঁছানো সম্ভব নাও হয়, তাহলে তিনি কি করবেন? সংবাদপত্রের মাধ্যমে আর গেজেটে বা সংবাদের মাধ্যমে তিনি অধিবেশন তারিখ, সময়, স্থান যদি সংসদ সচিবালয়ের সচিব যদি মনে করেন, সচিব যদি দেখেন যে সংসদ ভেঙে গেছে অথবা সংসদ স্থগিত করা হয়েছে, তাহলে তিনি কি করবেন? তিনি এটি গেজেটের মাধ্যমে জাতীয় সংসদের অন্য সদস্য যারা আছেন তারা কিন্তু অবহিত করবেন। এটি সংসদের কার্যপ্রণালী বিধির 4 নম্বর বিধিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। 5 নম্বর বিধিতে বলা হয়েছে 71 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের পূর্বে সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য শপথ গ্রহণ করবে এবং সংসদ সচিবালয়ের যিনি সচিব থাকবেন, সংসদের সচিব থাকবেন, তার সামনে তারা কি করবেন? স্বাক্ষর করবেন। তাদের তালিকা থাকবে। দ্বিতীয় অধ্যায়ের বিধি 6 বলা হয়েছে তালিকা থাকবে, সেই তালিকায় প্রত্যেক সংসদ সদস্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে আসন বিন্যাস। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মাননীয় স্পিকার মহোদয় কি করবেন? জাতীয় সংসদের আসন বিন্যাস করবেন। মাননীয় প্রধানমন্ত্রী কোথায় বসবেন, মাননীয় বিরোধী দলীয় নেতা অথবা নেত্রী কোথায় বসবেন, বিরোধী দলীয় হুইপ কোথায় বসবেন, চিফ হুইপ কোথায় বসবেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা কোথায় বসবেন, বিরোধী দলীয় সদস্যরা কোথায় বসবেন, মেম্বার অফ পার্লামেন্টরা কোথায় বসবেন, সংরক্ষিত নারী আসনের সদস্যরা কোথায় বসবেন, এই যাবতীয় বিষয়গুলি মাননীয় স্পিকার ঠিক করবেন এবং সেই ক্রমানুসারে সংসদের কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় সংসদ সদস্যরা এই ক্রমানুসারে আসন গ্রহণ করবেন। সংসদ পরিচালনা পদ্ধতির প্রথমে সংসদের প্রথম অধিবেশনে কি করা হবে? স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং পাশাপাশি সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দান করবেন, বাণী প্রেরণ করবেন। সংসদের যখন কার্যক্রম চলবে তখন আমরা দেখি যে কিছু কিছু কার্যক্রম সংসদে ঘটে যেটি আমাদের জানা দরকার। তার মধ্যে একটি রয়েছে আরো চিহ্নিত প্রশ্ন। অনেক সময় দেখা যায় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অথবা মাননীয় সংসদ সদস্যদেরকে অন্য সদস্যরা প্রশ্ন করে। সংসদের কার্যক্রম বিধির 44 নম্বর বিধিতে বলা হয়েছে, কোন
কোন সদস্য তার প্রশ্নের জন্য যদি মৌখিক উত্তর চান, যে এখনই প্রশ্ন করে এখনই উত্তর দেন, সরাসরি যদি উত্তর চান, তাহলে সেই প্রশ্নটিকে বলা হবে তার বা তিন। তিনি যদি অনুরূপভাবে প্রশ্নটিকে তার বা তিন দ্বারা চিন্তা না করেন, তাহলে প্রশ্নটিকে তারকাবিহীন চিহ্ন বলে গণ্য করা হবে এবং সেটা তিনি পরবর্তীতে লিখিত উত্তর দিতে। যদি সরাসরি যদি মৌখিক উত্তর চান, অবশ্যই তারকা চিহ্নিত প্রশ্ন। সংসদে কমিটি গঠন। সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কমিটি গঠন করা হয়। তোমরা নিশ্চয়ই জানো, সংসদে স্থায়ী কমিটি বলে বিভিন্ন ধরনের কমিটি নাম আছে এবং বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদে স্থায়ী কমিটি রয়েছে। কার্যপ্রণালী বিধির ২৭তম অধ্যায়ের ১৮৭তম বিধি থেকে ২৬৬তম বিধি পর্যন্ত বিভিন্ন প্রকার কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই বিধিগুলিতে কমিটি কেমন করে গঠন করা হবে, কমিটির নিয়োগের মেয়াদ কেমন হবে, কমিটির সভাপতি কে হবেন, কমিটি থেকে পদত্যাগ করবেন কেমন করে, কমিটি থেকে পদত্যাগ করবেন, কোন কোন যোগ্যতা থাকলে কমিটির সদস্য হওয়া যাবে, কমিটি থেকে অথবা কোন কোন অযোগ্যতা থাকলে কমিটি থেকে পদত্যাগ করা যাবে, কমিটির মেয়াদ কেমন হবে, কমিটির সদস্যরা কেমন মর্যাদা ভোগ করবেন, কমিটি আসলে কি কাজ করবে, কমিটি যে রিপোর্ট প্রদান করবে কি রিপোর্ট প্রদান করবে, এই যাবতীয় বিষয়গুলি কার্যক্রমের বিধির ২৭তম অধ্যায়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্পিকারের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বলেই নয়। তোমরা জানো, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রশ্ন জিজ্ঞাসা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে অথবা যৌথভাবে, মাননীয় মন্ত্রী মহোদয়রা ব্যক্তিগতভাবে অথবা যৌথভাবে সংসদের মাধ্যমে জনগণের নিকট তারা জবাবদিহি করে। এবং বলা হচ্ছে যে প্রশ্ন জিজ্ঞাসা বা জবাবদিহিতা এটি হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত। সংসদের কার্যবিধি বলে ২৭২ নম্বর অনুচ্ছেদ বলে বিধি অনুসারে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে প্রশ্ন উত্থাপন করার বিধান রয়েছে। যদি আমি কোনো কিছু জানতে চাই, যদি কোনো জাতীয় সংসদ সদস্য কোনো কিছু জানতে চাই, তাহলে তিনি কি করবেন, মাননীয় স্পিকারের মাধ্যমে প্রশ্ন উত্থাপন করবেন। কোন সদস্য সংসদে আলোচনাধীন বিচার সম্পর্কে অন্য সদস্যকে কোনো প্রশ্ন করার প্রয়োজন হলে তিনি সরাসরি প্রশ্ন না করে স্পিকারের মাধ্যমে সে প্রশ্ন করবেন। আমরা প্রায় শুনি যখন মাননীয় মন্ত্রী মহোদয়রা কোনো বিষয়ে কথা বলেন, বিরোধী দলের সদস্য অথবা অন্য কোনো সদস্যরা মাননীয় স্পিকারকে জানতে চান, মাননীয় স্পিকার মন্ত্রী মহোদয় প্রশ্নের জবাব দিবেন কিনা, এই ধরনের কথা আমরা প্রায় শুনি। তোমরা অবশ্যই এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য জাতীয় সংসদের যে অধিবেশনগুলি আছে অধিবেশনগুলো অবশ্যই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা জিনিস রয়েছে, সেগুলো ভোট গ্রহণ। সংসদ হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, আর সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ যা করবে সেটাই ফাইনাল। সংসদের বিভিন্ন বিষয় প্রস্তাবের পর এবং বিল পাশের ক্ষেত্রে ভোটের ব্যবস্থা রয়েছে। কার্যবিধিমালার ২৯৫ নম্বর বিধি অনুসারে স্পিকার কর্তৃক সংসদে পেশকৃত প্রস্তাব সম্পর্কে সদস্য কি করে, কণ্ঠ ভোটে অথবা বিভিন্ন অন্য কোনো উপায়ে ভোটের মাধ্যমে তারা প্রস্তাবটি গ্রহণ করবে করবে না, কিভাবে গ্রহণ করবে সে ব্যাপারে ভোট হয় এবং সেই ভোটের ব্যাপারে ভোটের পরে সেই ভোট যখন হবে সেই বিষয়ে পরিস্থিতি অনুযায়ী মাননীয় স্পিকার সিদ্ধান্ত নেবেন। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে ভোটের গণতন্ত্রের ভবিষ্যৎ হচ্ছে নির্বাচন। আমরা একটু দেখে নিই কি এরপর আমাদের কি আছে। প্রিয় শিক্ষার্থী, সংসদে গণতন্ত্রের সংসদীয় সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিতর্ক। সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হবে, বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হবে এবং এর মাধ্যমে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে এবং জাতীয় এই জন্য সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদের বিতর্ক একটি গুরুত্বপূর্ণ এবং সংসদের বিতর্কটা কেন প্রয়োজন। আমরা বলছি যে সুস্থ বিতর্ক মুক্তির পথ দেখায়। মূলত সংসদের যাত্রা শুরু হয়েছিল বিতর্কের জন্য এবং বিতর্ক কেন প্রয়োজন সেটা একটু আমরা একটু দেখে নিই। কোন একটি বিষয় যখন বিতর্ক হলে কি হয়, সংসদ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন, সদস্যগণ নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেন। ব্যক্তিশীল সরকার ব্যবস্থায় আইনসভার যুক্তিতর্ক উপস্থাপনের একটি বিধান রয়েছে। বিতর্কের মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয়ের অধিকতর ভালো ও মন্দ দিকগুলি আছে সিদ্ধান্ত নিয়ে কোন একটি বিষয় নিয়ে যখন বিতর্ক হবে তখন কি হবে, সমস্ত জাতি সেটা প্রত্যক্ষ করবে, বিভিন্ন মিডিয়া সেটা কভারেজ করবে, সাধারণ মানুষের জানতে পারবে। কোন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ভুল কোনো সিদ্ধান্ত থাকলে সংসদ বিতর্কের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জাতীয় সংসদের অনুষ্ঠানগুলো দেখবে। অধিবেশন টিভিতে দেখানো হয়, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়, তোমরা অবশ্যই দেখবে। সংসদে বিতর্ক হলে কি হয়? ওই বিষয়টি সম্পর্কে জনগণের শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি পায়। এই বিতর্কের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি ও স্বজনপ্রীতি দূরীভূত হয়। মানুষ মূল জিনিস জানতে পারে, মানুষের ভালো এবং মন্দগুলো মানুষ উপলব্ধি করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, পরবর্তী নির্বাচনে মাননীয় সংসদ সদস্যরা যখন ভোট চাইতে আসবেন, জনগণের কাছে আসবেন, তখন এই যে বিতর্কের বিষয়গুলি, এই বিতর্কের বিষয়গুলি জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর ফলে জনগণ, যিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সরকারের ভুল ও দুর্নীতি সম্পর্কে কাজে যুক্তিসঙ্গত উপায়ে বাধা প্রদান করা যায় সংসদে অনুষ্ঠিত বিতর্ক। সরকার যদি কোনো খারাপ সিদ্ধান্ত নেয়, সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে? যুক্তিসঙ্গত আলোচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে নিয়ে আসা সম্ভব, এবং সেই আলোচনাটা অবশ্যই হবে জাতীয় সংসদে। প্রিয় শিক্ষার্থী, আরো গুরুত্বপূর্ণ তিনটি কথা না বললেই নয়। এই সাংবিধানিক অনুবিধির মধ্যে তিনটি কথা আমরা প্রায় শুনি, তিনটি শব্দের সাথে আমরা প্রায় পরিচিত হই, যে পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজ। আমরা দেখে নিই পয়েন্ট অফ ইনফরমেশন কেন। তোমরা যদি জাতীয় সংসদের অধিবেশনগুলি দেখো, তাহলে এই তিনটি শব্দের সঙ্গে পরিচিত হবে এবং ঘটনাগুলি তোমরা খুব ভালো মতো অনুধাবন করতে পারবে। কোনো বক্তব্য দানের সময় বিরোধী বেঞ্চের লোকদের মধ্যে থেকে কোনো সদস্য দাঁড়িয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য করলে তাকে পয়েন্ট অফ ইনফরমেশন। আমার কথা বোঝা গেছে? একজন বক্তব্য দিচ্ছেন, কোনো বিষয়ে আলোচনা চলছে, বক্তব্য দিচ্ছেন, বিরোধী দলের কোনো সদস্য যদি দাঁড়িয়ে এই বিষয়টার উপর মন্তব্য উপস্থাপন করেন, তাহলে সেটি আমরা বলছি পয়েন্ট অফ ইনফরমেশন। বক্তব্য চলাকালে যাতে কোনো বিষয়ে অস্পষ্ট কোনো ধারণা না জন্মে, সেজন্য প্রক্রিয়া ব্যবহার করা হয়। যিনি বক্তব্য দিচ্ছেন এর জন্য ভুল বক্তব্য না দেন, সেই জন্য বক্তব্যের মাঝখানে বিরোধী পক্ষ দাঁড়িয়ে তার বক্তব্যের বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য উত্থাপন করেন, হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন। পয়েন্ট অফ প্রিভিলেজ, সংসদের বক্তব্য বিতর্কে একটি বিশেষ পর্যায়ে হলো পয়েন্ট অফ প্রিভিলেজ। কোন সদস্য যদি মনে করেন যে বিষয়ে বক্তব্য দেওয়া হচ্ছে তা মূল বিষয়ের বা আলোচিত বিষয়ের সাথে সামঞ্জস্য নয়, তাহলে তিনি কি করতে পারেন? সভাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। অন্য কথায়, যে দল বক্তব্য প্রদান করছেন তার বিপক্ষ দল যদি মনে করেন বিবেচ্য বিষয় বাদ দিয়ে মূল ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য সরানো হচ্ছে, তাহলে তার কি করতে পারেন? মহামান্য মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন বা সভাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এই দৃষ্টি আকর্ষণ করার যে প্রক্রিয়া, এটিকে বলা হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজ। কোন একটি বিষয় সংসদে আলোচনা আসছে, কিন্তু যিনি বক্তব্য দিচ্ছেন তিনি দেখা গেল যে মূল বিষয় থেকে সরে গেছে, অথবা মূল বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়ে তিনি উপস্থাপন করছেন, বক্তব্য দিচ্ছেন, তখন বিরোধী পক্ষ এই পয়েন্ট অফ প্রিভিলেজের মাধ্যমে সভাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে তিনি মূল বিষয় থেকে সরে গেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। আচ্ছা, বক্তব্য, বিতর্ক বা যুক্তি উপস্থাপনের সবচেয়ে আলোচিত বিষয়টি আলোচিত পয়েন্ট হিসেবে অভিযোগ করা হয় এই পয়েন্ট অফ অর্ডার। অনেক সময় কোন সদস্য বক্তব্য দেওয়ার সময় যদি তার কাছে মনে হয় ওদের বক্তব্য কার্যপ্রণালী বিধির সাথে সাংঘর্ষিক, জাতীয় বক্তব্য দিচ্ছেন এবং কারো কাছে যদি মনে হয় যে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটি কার্যপ্রণালী বিধির সাথে সাংঘর্ষিক, অর্থাৎ বক্তা বিধি বহির্ভূত ভাবে বক্তব্য উপস্থাপন করছেন, তাহলে তিনি সংসদের সভাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন, যেটিকে আমরা বলছি পয়েন্ট অফ অর্ডার। বর্তমানে বাংলাদেশে এই পয়েন্ট অফ অর্ডার, পয়েন্টের বক্তব্য নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে এবং এটি এমন একটি মানে এই সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ জাতীয় সংসদের সাংবিধানিক অনুবিধি নিয়ে আলোচনা করলাম। এখানে সংসদ সদস্য যোগ্যতা অযোগ্যতা, আসন শূন্য হওয়া, সাংবিধানিক অনুবিধি কাকে বলে, কার্যপ্রণালী বিধি কাকে বলে, এখানে বিভিন্ন ছোট ছোট পারিভাষিক শব্দ নিয়ে আমরা আলোচনা করলাম। কোরাম কাকে বলে, নির্ণায়ক ভোট কি, ফ্লোর ক্রসিং কি, পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ প্রিভিলেজ কি, এই যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলি
আলোচনা থেকে উপকৃত হবে। এরপরেও আমরা বলবো বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়া এই কোর্সটি পড়ার সাথে এই কোর্সটি বোঝার জন্য অবশ্যই বাংলাদেশের জাতীয় সংসদীয় অধিবেশন তোমরা দেখবে, তাহলে প্র্যাকটিক্যালি আরো অনেক জানতে পারবে, অনেক বেশি তোমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি তোমাদের যাতে বছর নষ্ট না হয়, তোমরা যেন বাসায় বসে অনলাইনের মাধ্যমে শিক্ষার সুযোগ নিতে পারো, তোমাদের যে কোর্সটা শেষ করতে পারি। এই জন্য আমরা সকলে সেভাবে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষাবৃন্দ, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই পর্যন্তই। তোমাদের ধন্যবাদ। জাতীয় বিষয় কর্তৃপক্ষকে আন্তরিক